হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুলের ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আমি কাজী মোহাম্মদ মোস্তফা রায়হান। আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার টপিকটা হচ্ছে তাপগতিবিদ্যা। তো আমরা যদি চ্যাপ্টারটাতে চলে যাই, আমাদের প্রথমেই যে টপিকটা নিয়ে আমাদের আলোচনা করব সেটা হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ফিজিক্স ফার্স্ট পেপারের 10ম চ্যাপ্টারেও আমরা এই সম্পর্কিত একটু আলোচনা করেছি। ওইখানে আমরা বিভিন্ন ধরনের তাপমাত্রা স্কেলের, যেমন সেলসিয়াস, ফারেনহাইট এবং ক্যালভিনের মধ্যে যে সম্পর্কটা সেটা দেখেছি। এখানে আমরা মেইনলি যেটা নিয়ে কাজ করব সেটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে। ত্রুটিপূর্ণ থার্মোমিটার বের করার আগে আমাদের প্রথমে জানতে হবে কিভাবে আমরা তাপমাত্রা পরিমাপ করি। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা সাধারণত দুটি মূলনীতি ফলো করি। প্রথমটি এক স্থির বিন্দু, যেখানে আমরা একটি তাপমাত্রাকে আদর্শ ধরে নিই। আরেকটি দ্বিস্থির বিন্দু, যেখানে আমরা দুটি তাপমাত্রাকে আদর্শ ধরে নিই। প্রথমে আমরা যে মূলনীতিটি নিয়ে আলোচনা করব সেটা এক স্থির বিন্দু মূলনীতি। এখানে আমরা যে বিন্দুটাকে আদর্শ ধরে নিই সেটা ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুটা কি? যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই সাথে বিরাজ করবে তাকে আমরা ত্রৈধ বিন্দু বলি। এই ত্রৈধ বিন্দুটা ক্যালভিন স্কেলে 273.16 ক্যালভিন, আর সেটাই ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ত্রৈধ বিন্দুর সাহায্যে আমরা তাপমাত্রাটা নির্ণয় করি। তাহলে এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হলো T = x by xtr into 273.16। এটা কিভাবে আসছে? এটা সাধারণত আমরা জানি যে তাপমাত্রাটা আসলে তাপনীতিক ধর্ম, যে কোনো একটা পদার্থের তাপনীতিক ধর্মের সাথে সমানুপাতিক। তার মানে T is proportional to x। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি T1 by T2 is equal to হবে x1 by x2। তাহলে এখানে যদি আমরা ত্রৈধ বিন্দুতে যদি লিখি, তাহলে সেটার ক্ষেত্রে T1 ডিভাইডেড বাই ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা কত? 273.16 ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই হবে ত্রৈধ বিন্দুতে তাপনীতিক ধর্ম, তার মানে x tr দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে সেখান থেকে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের যদি x এবং xtr আমরা জানি, সেখান থেকে আমরা তাপমাত্রাটা বের করে ফেলতে পারবো। এবার যদি আমরা দ্বিস্থির বিন্দু নীতিটা যদি দেখি, এখানে আমরা দুইটা বিন্দু সাধারণত ধরি। একটা নিম্ন স্থির বিন্দু, আর একটা ঊর্ধ্বস্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দুটাকে আমরা টি আইস বলি, আর ঊর্ধ্বস্থির বিন্দুটাকে টি স্টিম বলি। তো নিম্ন স্থির বিন্দুটা প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি আর বরফ সাম্যাবস্থায় থাকে, তার মানে বা বলতে পারি যে তাপমাত্রায় বিশুদ্ধ পানিটা বিশুদ্ধ বরফে বা বিশুদ্ধ বরফটা বিশুদ্ধ পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে আমরা বলি নিম্ন স্থির বিন্দু। আর ঊর্ধ্বস্থির বিন্দু বা উচ্চ স্থির বিন্দুটা যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি আর বিশুদ্ধ বাষ্প সাম্যাবস্থায় থাকে, বা বিশুদ্ধ পানিটা বাষ্পে অথবা বিশুদ্ধ বাষ্পটা পানিতে পরিণত হয়, তাকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বলি। তাহলে এখন যদি আমরা দুইটা স্কেল দিয়ে যদি জিনিসটাকে প্রকাশ করি, ধরে নিলাম এটা একটা স্কেল আর এটা একটা স্কেল। এটা আমাদের তাপমাত্রা প্রকাশ করার জন্য, আর এই স্কেলটা তাপনীতিক ধর্ম প্রকাশ করার জন্য। এখন আমরা ধরে নিলাম নিম্ন স্থির বিন্দুতে বা টি আইসে, যখন নিম্ন স্থির বিন্দুটা আমরা পাচ্ছি টি আইস, তখন ওই পদার্থের তাপনীতিক ধর্মটা এক্সাইস। আবার ঊর্ধ্বস্থির বিন্দুতে আমরা যদি বলি যে তাপমাত্রাটা যদি টি স্টিম হয়, তাহলে তাপনীতিক ধর্মটা এক্স স্টিম। আর আমরা যদি মাঝে যে কোনো একটা তাপমাত্রা যদি টি ধরি, তাহলে তখন তাপনীতিক ধর্মটা যদি এক্স হয়, তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি এই অংশ বাই এই অংশ যদি করি, তাহলে যে অনুপাতটা পাবো এই অংশ আর এই অংশের অনুপাত যেটা হবে সেটা হবে আবার এই অংশ আর এই অংশের অনুপাতে সমান।
তাহলে আমরা যদি এই অংশটা যদি হচ্ছে দেখি এই অনুপাতটা, তাহলে সেটা হবে হচ্ছে টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই হবে টি স্টিম বাই হচ্ছে টি আইস। এখন যেহেতু এই দুই পাশ সমান, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি টি মাইনাস টি আইস, তার মানে এটা ডিভাইডেড বাই হচ্ছে পুরোটা, তার মানে টি স্টিম মাইনাস টি আইস ইজ ইকাল টু হচ্ছে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস হচ্ছে এক্স আইস। তাহলে এখান থেকে আমরা হচ্ছে তাপনীতিক ধর্ম থেকে যে কোনো মোমেন্টের কি তাপমাত্রাটা বের করে ফেলতে পারবো, এবং এইটাই ইউজ করে আমরা বিভিন্ন স্কেলের মধ্যে হচ্ছে সম্পর্কটা স্থাপন করি। এবার হচ্ছে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কটা, আর হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেল কিভাবে আমরা বের করবো, বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে আমরা কিভাবে তাপমাত্রা বের করবো সে সম্পর্কে। এই তিনটা স্কেলের মধ্যে ফারেনহাইট, সেলসিয়াস এবং ক্যালভিন, এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা গত চ্যাপ্টারে দেখেছি। যারা যারা হচ্ছে এখনো গত চ্যাপ্টারটি দেখোনি তাদের হচ্ছে আমি অ্যাডভাইস করবো সেটা যাতে দেখে আসো। তো আমরা যদি আবার একটু রিপিট করি তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু, যেটাকে আমরা বলতেছি ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। তাহলে এটা হচ্ছে আমাদের নিম্ন স্থির বিন্দু, যেখানে হচ্ছে বরফ থেকে হচ্ছে পানিতে এবং পানি থেকে হচ্ছে বরফে পরিণত হবে। আর এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থির বিন্দু। এই তাপমাত্রা হচ্ছে লেখা বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। এটা আসলে হচ্ছে যে তাপমাত্রায় পানিটা হচ্ছে বাষ্পে আর হচ্ছে বাষ্পটা হচ্ছে পানিতে পরিণত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। এখন এখান থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে লিখি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, যদি আবার ধরে নেই এখানে আমরা যে তাপমাত্রাটা নির্ণয় করতে চাচ্ছি সেটা সেলসিয়াসে যদি হয় সি, ক্যালভিনে যদি হয় কে, আর হচ্ছে ফারেনহাইটে যদি হয় এফ, তাহলে আমরা এখানে আবার একইভাবে রেশিও যদি করি এটা ডিভাইডেড বাই হচ্ছে এই অংশটা, তাহলে সেলসিয়াসের জন্য সেটা আসবে হচ্ছে সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0, ফারেনহাইটের জন্য সেটা আসবে হচ্ছে এফ মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড বাই হবে হচ্ছে 212 মাইনাস হচ্ছে 32, আর ক্যালভিনের ক্ষেত্রে সেটা হবে হচ্ছে কে মাইনাস হবে হচ্ছে 273 ডিভাইডেড বাই হবে হচ্ছে 373 মাইনাস হচ্ছে 273। এখন যদি হচ্ছে এই তিনটি স্কেল ছাড়া আমরা যদি একটি ত্রুটিপূর্ণ স্কেল নিই, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ স্কেল, যেটার হচ্ছে ধরে নিলাম নিম্ন স্থির বিন্দুটা হয়ে গেল হচ্ছে -10 বা হচ্ছে 10, ধরে নিলাম আমাদের নিম্ন স্থির বিন্দুটা হয়ে গেছে 10, আর এটার ঊর্ধ্ব স্থির বিন্দুটা হয়ে গেছে হচ্ছে 115। এখন যদি আমরা চাই যে এটার তাপমাত্রাটা হচ্ছে থেকে আমরা ফারেনহাইট, ক্যালভিন বা হচ্ছে সেলসিয়াস হচ্ছে নির্ণয় করবো, ধরে নিলাম এটা আমাদের আননোন, এটা হচ্ছে এক্স, তাহলে এখানে আমাদের চেঞ্জটা কি হবে, একইভাবে আমরা রেশিওটা লিখতে পারি। এটার ক্ষেত্রে তাহলে লিখবো হচ্ছে এতটুকু, তার মানে এক্স মাইনাস হবে হচ্ছে 10, তাহলে এটার ক্ষেত্রে হবে হচ্ছে এক্স মাইনাস 10 ডিভাইডেড বাই করতে হবে হচ্ছে আমাদের 115 মাইনাস হচ্ছে 10, তার মানে 150 মাইনাস হচ্ছে 10। এটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা এরপরে হচ্ছে যে কোনো একটা স্কেলে হচ্ছে এক্স থেকে আমরা যে কোনো স্কেলের হচ্ছে মানটা হলো নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এভাবে সাধারণত আমরা ত্রুটিপূর্ণ স্কেল বা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মাধ্যমে হচ্ছে তাপমাত্রাটা বের করতে পারি। এটা যদি আমরা এখন একটা ম্যাথ দেখি, এখানে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু, বরফ বিন্দু বলতে বোঝানো হচ্ছে হলো নিম্ন স্থির বিন্দু। বরফ বিন্দু হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিম বিন্দু তার মানে হচ্ছে উচ্চ বা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, এটা হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস। এখন এই থার্মোমিটারে যদি হচ্ছে 72 ডিগ্রি সেলসিয়াস যদি বোঝানো হয় তাহলে সেটা ফারেনহাইট স্কেলে কত হবে আমাদের সেটা বের করতে হবে। তার মানে এটুকু হচ্ছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মান, আর আমাদের এই 52টা ফারেনহাইট স্কেলে বা এফ এর মানটা কত হবে আমাদের হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে আমরা যদি দেখি আমাদের হচ্ছে স্কেল থেকে বা হচ্ছে এই এক্সপ্লেনেশন থেকে যদি আমরা দেখি আমাদের f মাইনাস 32 ডিভাইডেড বাই হবে হচ্ছে 212 মাইনাস 32 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এইভাবে।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি f minus 32 ডিভাইডেড বাই 212 মাইনাস হচ্ছে 32 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের তাপমাত্রাটা হচ্ছে 52 আর আমাদের নিম্ন স্থির বিন্দু বা হচ্ছে বরফ বিন্দুটা হচ্ছে 5, তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে 5। আমাদের স্টিম বিন্দু বা উচ্চ স্থির বিন্দু হচ্ছে 99, মাইনাস করতে হবে হচ্ছে নিম্ন স্থির বিন্দু, তার মানে হচ্ছে 5। এখান থেকে আমরা লিখতে পারি f minus 32 ডিভাইডেড বাই হবে হচ্ছে 180 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা পাবো হচ্ছে 47 ডিভাইডেড বাই হচ্ছে 94, বা লিখতে পারি হচ্ছে আমরা f minus 32 ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। এখান থেকে আমরা লিখবো f minus 32 ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু 180, যেটা সমান আমরা পাবো হচ্ছে 90। তাহলে সেখান থেকে আমরা f ইজ ইকুয়াল টু লিখতে পারি 90 প্লাস হচ্ছে 32, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসতেছে সেটা হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের এটাই হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা। তাহলে আমরা এখানে হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে যেটা 52 ডিগ্রি সেলসিয়াস, সেটা ফারেনহাইট স্কেলে হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, এখানে হচ্ছে বরফ বিন্দু, স্টিম বিন্দু, বরফ বিন্দু মানে আবার নিম্ন বিন্দু, স্টিম বিন্দু মানে বোঝানো হচ্ছে ঊর্ধ্ব বিন্দু, আর হচ্ছে একটা উত্তপ্ত তরলে রোধ হচ্ছে 20 ওহম, 40 ওহম আর 35 ওহম। আমাদের উত্তপ্ত ওই তরলের তাপমাত্রাটা বের করতে হবে। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা এবং তাপনীতিক ধর্মের সাথে যে রিলেশনটা সেটা। তাহলে আমরা যদি টি মাইনাস হচ্ছে হলো টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস হচ্ছে টি আইস ইজ ইকুয়াল টু হচ্ছে হলো এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস। এখানে যদি একটু খেয়াল করি, এখানে তাপনীতিক ধর্মটা হচ্ছে আমরা আসলে প্রকাশ করতেছি রোদ দিয়ে। তাহলে আমরা যদি এই ফর্মুলা দিয়ে যদি করি, তাহলে টি মাইনাস হচ্ছে টি আইসের ভ্যালু, যেহেতু আমাদের এখানে সবকিছু হচ্ছে সেলসিয়াস, আমাদের এটা লাগবে হচ্ছে বরফ বিন্দুটা সেলসিয়াস হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস, এবং স্টিম বিন্দুটা সেলসিয়াস স্কেলে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি টি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। এক্স এর ভ্যালু এখানে কত, আমরা হচ্ছে এক্স এর ভ্যালু সাধারণত বের করি হচ্ছে টি তাপমাত্রায় তাপনীতিক ধর্মটা। তাহলে এখানে টি তাপমাত্রায়, এটা হচ্ছে আমাদের টি তাপমাত্রা, এই টি তাপমাত্রায় আমাদের রোধটা হচ্ছে 35, তার মানে আমাদের হবে হচ্ছে 35, আর টি এক্স আইস তার মানে হচ্ছে বরফ বিন্দুতে রোধটা হচ্ছে 20, তাহলে হচ্ছে মাইনাস 20 ডিভাইডেড বাই হবে হচ্ছে এক্স স্টিম, তার মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে রোধটা, 100 ডিগ্রি সেলসিয়াসের রোধ কত 40 ওহম, তার মানে 40 মাইনাস হবে হচ্ছে এক্স আইস, এক্স আইস আবার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে রোধটা হচ্ছে আমার কত 20 ওহম, তার মানে 40 মাইনাস 20। এখান থেকে যদি আমরা লিখি টি বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 15 ডিভাইডেড বাই হচ্ছে 20, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 20 ইন্টু হচ্ছে 100 ইজ ইকুয়াল টু, আমরা ক্যালকুলেশন যদি করি এটা আসতে হচ্ছে 5, তার মানে হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের যেই হচ্ছে তরলটা সেটা আসলে হচ্ছে উত্তপ্ত হলো 75 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে আমরা তাপগতিবিদ্যার সূত্রগুলোতে হচ্ছে চলে যাব। তাহলে আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যদি দেখি, সেটা হচ্ছে বলছে সিস্টেমে প্রদত্ত তাপ শক্তির কিছু অংশ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং অবশিষ্ট অংশ হচ্ছে কাজ সম্পন্ন করে। তাহলে আমরা যদি বাইরে থেকে হচ্ছে কোনো তাপ দেই, তাহলে সেই তাপটা হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর বাকি অংশ হচ্ছে কাজ করবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ডেল কিউ, এটা হচ্ছে এইটুকু হচ্ছে তাপ শক্তি আমরা যতটুকু বাইরে থেকে দিচ্ছি, ডেল ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কতটুকু বাড়ছে
আর ডেল ডাব্লিউ হচ্ছে কতটুকু কাজ করা হচ্ছে। এখন এইটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা যদি আমরা দেখি, আমরা এখান থেকে যদি দেখি প্রথমেই হচ্ছে ডেল কিউ হচ্ছে পজিটিভ হবে যদি হচ্ছে সিস্টেম বাইরে থেকে যদি হচ্ছে তাপ গ্রহণ করে তাহলে হচ্ছে সেটা অবশ্যই পজিটিভ হবে, আর যদি সিস্টেম হচ্ছে বাইরে যদি তাপটা বর্জন করে তখন হচ্ছে আমরা সেটাকে বলবো হচ্ছে নেগেটিভ। তার মানে একটা সিস্টেমের মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটাতে হচ্ছে আমরা কিউটা তখন হচ্ছে ডেল কিউটা হচ্ছে পজিটিভ ধরবো, আর যদি আমরা এই সিস্টেমের মধ্য থেকে যদি তাপটা বের হয়ে আসে সেই ক্ষেত্রে হচ্ছে ডেল কিউটা হবে হচ্ছে নেগেটিভ। আবার ডেল ইউ হচ্ছে আমরা যদি বলি এটাও বলতেছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়। এটা সাধারণত যদি হচ্ছে আমরা একটা সিস্টেমের মধ্যে যদি হচ্ছে বলি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে হচ্ছে সাধারণত অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পায়। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে ডেল কিউটা হচ্ছে পজিটিভ হবে, আবার যদি তাপমাত্রা কমে আসে তখন হচ্ছে হলো আমরা বলবো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিও হচ্ছে আসলে হ্রাস পাবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেল ইউটা বলবো হচ্ছে নেগেটিভ। আর ডেল ডাব্লিউটা হচ্ছে যদি সিস্টেমের কাজ করে পরিবেশের উপর, তার মানে যদি হচ্ছে আমরা এটা যদি একটা সিস্টেম বলি, এই সিস্টেমের মধ্যে যদি হচ্ছে আমরা বলি এটা হচ্ছে একটা পিস্টন, এখন এটি যদি হচ্ছে সিস্টেম যদি বাইরের দিকে বা পরিবেশের উপরে যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল ডাব্লিউটা বলবো হচ্ছে পজিটিভ। আবার আমরা যদি বলি একটা সিস্টেম সেটার মধ্যে যদি হচ্ছে বাইরে থেকে প্রেসার দেওয়া হয়, তার মানে এটা যদি সিস্টেম হয় আমাদের, এই সিস্টেমের মধ্যে যদি আমরা বাইরে থেকে বা পরিবেশ যদি হচ্ছে সিস্টেমের উপর কাজ করে বা এর ফলে যদি হচ্ছে তাহলে সংকুচিত হয়ে যায় এটা, তাহলে হচ্ছে আমরা সেই ক্ষেত্রে বলবো হচ্ছে যে এখানে কাজ করা হয়েছে হলো নেগেটিভ। তার মানে এই ক্ষেত্রে আমরা ডেল ডাব্লিউ হচ্ছে ধরবো হলো নেগেটিভ। এখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটি হচ্ছে তাপগতীয় চলক হচ্ছে হিসাব করি, একটা হচ্ছে হলো চাপ, আরেকটা হচ্ছে আয়তন, আর হচ্ছে আরেকটা হলো তাপমাত্রা। এই তিনটির বেসিসে আমরা হচ্ছে চারটি তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে দেখতে পাই। প্রথমটি হচ্ছে সমচাপ। সমচাপ কখন বোঝায়? যদি একটা সিস্টেমের মধ্যে চাপের পরিমাণটা, তার মানে ডেল পি হচ্ছে সবসময় জিরো হয়, তার মানে বা পি যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সিস্টেমটা সমচাপে আছে। এটাতে আয়তন বৃদ্ধি হতে পারে কিন্তু হচ্ছে চাপটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ফর্মুলাটা একটু চেঞ্জ করে আমরা হলো ডেল ডাব্লিউটা, আমাদের যে ফর্মুলাটা হচ্ছে জানা আছে সেখানে ডেল ডাব্লিউটা চেঞ্জ করে হচ্ছে লিখতে পারি হলো পি ইন্টু ডেল ভি। এই ক্ষেত্রে তাহলে আমরা ফর্মুলা যেটা পাবো সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, ডেল কিউ হয়ে যাবে হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ প্লাস হচ্ছে পি ডেল ভি। তাহলে আমাদের যদি হচ্ছে আমরা যদি এখানে তাহলে হিসাব করি, আমাদের যদি এরকম থাকে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থা, এরপরে এখান থেকে কাজ করে সেটা হচ্ছে এতটুকু হয়ে গেল। তাহলে এখানে যদি আয়তনের পরিবর্তন হয় এতটুকু বা ডেল ভি পরিমাণ যদি এতটুকু হয় সেক্ষেত্রে আমাদের কাজ হবে হচ্ছে পি, যে প্রেসারটা কনস্ট্যান্ট প্রেসারটা পাচ্ছি সেটা, ইন্টু হচ্ছে ডেল ভি করলেই হচ্ছে আমরা কাজটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা যখন হচ্ছে চাপটা হচ্ছে সমান থাকে। আমরা যদি আরেকটা প্রক্রিয়া দেখি সেটা হচ্ছে সমায়তন। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে ডেল ভি যেটা সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে শর্তটা হচ্ছে ডেল ভি যেটা সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। এখন আমরা যদি এখান থেকে দেখি তাহলে ডেল ভি জিরো হওয়া মানে আমাদের এই অংশটা হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে এটা জিরো হয়ে গেলে আমরা তখন হচ্ছে ফর্মুলা যেটা পাবো ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ। তার মানে যে তাপটা আসবে পুরোটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে হচ্ছে কাজে লাগবে। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা বলেছি সমুষ্ণ। এই ক্ষেত্রে তাপমাত্রাটা হচ্ছে স্থির থাকবে। তার মানে যদি তাপমাত্রা স্থির থাকে তার মানে তার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বৃদ্ধি পাবে না, তার অর্থাৎ হচ্ছে ডেল ইউ এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে ডেল ইউ এর মান যদি এখানে কনস্ট্যান্ট হয়ে যায় তার মানে এটা যদি জিরো হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে
পি ডেল ভি। তার মানে যেই তাপটা আমরা পাবো সেই তাপের সম্পূর্ণ অংশই হচ্ছে কাজে ব্যবহৃত হয়ে যাবে। এরপরে আমরা যদি হচ্ছে রুদ্ধতাপীয় দেখি, রুদ্ধতাপীয় মানে বোঝানো হচ্ছে যেখানে বাইরে থেকে কোনো তাপ আসবে না। বাইরে থেকে তাপ না আসা মানে ডেল কিউ এর পরিমাণটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এটা যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ফর্মুলাটা হচ্ছে তাহলে হয়ে যাবে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ডেল ডাব্লিউ সমান হচ্ছে মাইনাস ডেল ইউ। তার মানে যদি সিস্টেম যদি কাজ করে সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কমতে থাকবে, আবার সিস্টেমের উপর যদি কাজ করা হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বাড়তে থাকবে। তাহলে এবার যদি আমরা এখানে ম্যাথ দেখি, যেখানে বলা হচ্ছে হলো এখানে তাপের পরিমাণ, তাপ শোষণ করছে হলো ডেল কিউ এর মানটা হচ্ছে 1500 জুল, আর এখানে কাজ করা হচ্ছে হলো 82 জুল। তার মানে ডেল ডাব্লিউ যেটা সেটা হচ্ছে হলো 82 জুল। এখানে বলছে যে সিস্টেমের অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল ইউ ইজ ইকুয়াল টু আসলে হচ্ছে ডেল কিউ মাইনাস হচ্ছে ডেল ডাব্লিউ। আমাদের ডেল কিউ এর মান হচ্ছে 1500 আর ডেল ডাব্লিউ এর মান হচ্ছে 82। তাহলে সেখান থেকে আমরা বিয়োগ করে দিলে পাবো 1418 জুল। তার মানে আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 1418 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার যদি আয়তন বৃদ্ধি করা হলো, এতে কাজের পরিমাণটা হচ্ছে আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে যদি আমরা ডেল ডাব্লিউ যদি হচ্ছে বের করতে চাই, এখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেই চাপটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এখানে পি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে এটার জন্য হচ্ছে কাজ হবে হলো পি ইন্টু ডেল ভি। তাহলে এখানে আমাদের পি এর ভ্যালুটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, যেটা হচ্ছে আমরা এসআই ইউনিটে হচ্ছে বলতে পারি হলো 10⁵ নিউটন মিটার স্কয়ার। এখানে তার মানে পি হচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আর ডেল ভি এর মান দেওয়া আছে হচ্ছে 0.01। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 10⁵ এত জুল হচ্ছে আমাদের কাজ করা হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 × 10⁵ জুল। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্তির রূপান্তর সম্পর্কে। এখানে সাধারণত স্থিতিশক্তিকে আমরা হচ্ছে তাপ শক্তিতে বা গতিশক্তিকে তাপ শক্তিতে হচ্ছে রূপান্তরটা দেখব। তাপ শক্তিতে যখন রূপান্তর হবে এটি তাপমাত্রা বৃদ্ধি বা অবস্থার পরিবর্তনে হচ্ছে সাহায্য করবে। তো প্রথমে হচ্ছে আমরা যদি তাপমাত্রার পরিবর্তনটা দেখি, এই ক্ষেত্রে গতিশক্তি 12mv² এবং হচ্ছে স্থিতিশক্তি এই দুটি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে হচ্ছে সাহায্য করছে। এখানে mটি হচ্ছে ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ। আর ডেল থিটাটা হচ্ছে এখানে তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমরা যদি সাধারণত কোনো একটা বস্তুকে hf ভূমি থেকে hf হাইটে যদি ছেড়ে দেই এবং সেটা যদি হচ্ছে পড়ে, ধরে নিলাম যে সেটা তখন ভূমি থেকে ছিল হচ্ছে hi হাইটে, সেই ক্ষেত্রে এখানে যে স্থিতিশক্তিটা ছিল, স্থিতিশক্তি ইনিশিয়ালি ছিল হচ্ছে mg hf, আর এরপরে স্থিতিশক্তি হয়ে গেছে mg hi। এখানে যে স্থিতিশক্তিটা কমে গেল সেটা যদি গতিশক্তিতে রূপান্তর না হয়, সম্পূর্ণটা যদি তাপ শক্তিতে রূপান্তর হয়, তখন আমরা হচ্ছে এই ফর্মুলাটা লিখতে পারি। আবার একইভাবে কোন একটা বস্তু যদি m ভর একটা বস্তু v বেগে গতিশীল ছিল, সেটা যদি হঠাৎ হচ্ছে থেমে যায় কোনো কিছুর সাথে বাধা পেয়ে, তাহলে হচ্ছে সেটার সম্পূর্ণ শক্তিটাই হচ্ছে তাপ শক্তিতে যদি রূপান্তর হয়, তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। অনেক সময় তাপমাত্রার পরিবর্তনের পাশাপাশি অবস্থার হচ্ছে পরিবর্তন হয়ে যেতে পারে। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে যদি হচ্ছে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হয়, তখন হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে mLF। আর হচ্ছে যদি হচ্ছে তরল থেকে
বাষ্পে পরিণত হয় তখন হচ্ছে আমরা mLVটা হচ্ছে ব্যবহার করব। LF হচ্ছে বোঝায় হলো প্রতি কেজি কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ সুপ্ত তাপের প্রয়োজন তাকে হচ্ছে আমরা LF দিয়ে প্রকাশ করি, আর LVটা হচ্ছে প্রতি কেজি তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ সুপ্ত তাপের প্রয়োজন সেটাকে হচ্ছে আমরা LV দিয়ে হচ্ছে প্রকাশ করছি। তো এখানে যদি আমরা প্রথম ম্যাপটি দেখি, এখানে বলা হচ্ছে 2100 মিটার উঁচু একটি জলপ্রপাত থেকে পানিটা হচ্ছে নিচে এসে পড়ছে। উপরে এবং নিচের পানির তাপমাত্রাটার পার্থক্য কত? এখানে হচ্ছে আমরা গতিশক্তিটা হচ্ছে সম্পূর্ণ ইগনোর করব। আমরা এখানে ধরে নিব যে হচ্ছে শুরুতে গতিশক্তি যা ছিল শেষে হচ্ছে গতিশক্তিটা সেম। এখানে ক্ষেত্রে আমরা ধরে নিব সম্পূর্ণটাই হচ্ছে তাপমাত্রায় পরিণত হয়েছে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের ইনিশিয়ালি গতিশক্তিটা ছিল হচ্ছে mgh, যেটা হচ্ছে এখানে h এর ভ্যালু হচ্ছে 2100 মিটার। তাহলে আমরা যদি হচ্ছে ফর্মুলাটা ইউজ করি তাহলে আমরা এখানে লিখতে পারবো ms ডেল থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে mgh। তাহলে এখানে আমরা হচ্ছে m কাটাকাটি করে দিতে পারি, তার মানে এখানে ভরটা হচ্ছে কোনো ফ্যাক্টর না। তাহলে যেহেতু এখানে আমরা পানির হচ্ছে তাপমাত্রার বৃদ্ধিটা হিসাব করছি, তাহলে আমাদের এসটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ আমরা জানি হচ্ছে 4200 ইন্টু হচ্ছে আমরা হলো ডেল থেটাটা বের করতে যাচ্ছি যে তাপমাত্রার পার্থক্যটা কতটুকু হয়েছে, ইজ ইকুয়াল টু আমরা এম তো হচ্ছে কাটাকাটি করে ফেলেছি, জি এর মান ধরে নিলাম 10, এখানে দেওয়া আছে 10, তাহলে ইন্টু হচ্ছে 2100 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা যদি ডেল থেটা করি, ডেল থেটা হবে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 2100 ডিভাইডেড বাই 4200। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2, 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো 5। তাহলে হচ্ছে আমাদের 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে অপশন বি। এবার আমরা যদি এই ম্যাথটা খেয়াল করি, আমাদের এখানে দেওয়া আছে একটি বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা হচ্ছে 225 কেলভিন হচ্ছে বৃদ্ধি পেল। যদি অন্য কোথাও তাপ নষ্ট না হয় তবে হচ্ছে বুলেটটির বেগ কত ছিল সেটা আমাদের বের করতে হবে। আর বুলেটটির আপেক্ষিক তাপ দেওয়া আছে 200 জুল পার কেজি পার কেলভিন। তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা হচ্ছে লিখতে পারি ms ডেল থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে হলো m হাফ m v স্কয়ার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আবার m কাটাকাটি করে ফেলতে পারি, আর v স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 2s ডেল থেটা। এখানে আমাদের 2s এর ভ্যালু হচ্ছে 200 আর ডেল থেটাটা হচ্ছে 225। তাহলে আমাদের v স্কয়ার সমান হচ্ছে এটা পেলাম। এখান থেকে আমরা হচ্ছে v সমান তাহলে লিখবো √400 ইন্টু হচ্ছে হলো 225। আমরা একটু সিম্পল রাখার জন্য আমরা এখানে হচ্ছে দুটাকে আলাদা যদি করে দেই তাহলে হচ্ছে √400 ইন্টু হচ্ছে √225। √400 সমান হচ্ছে হলো 20 আর √225 মানে হচ্ছে হলো 15। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 300। আর যেহেতু এখানে আমরা সবকিছু হচ্ছে এসআই এককে নিয়েছি তাহলে আমরা এটা পাবো হচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে বুলেটটির বেগ ছিল হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এবার হচ্ছে সিপি এবং হচ্ছে সিভি এই দুইটা নিয়ে হচ্ছে আলোচনা করব। দুইটার মধ্যে বেশ সিমিলারিটি হচ্ছে আমরা দেখব। আমরা যদি দেখি এখানে শুধু হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর সিভিটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ। এছাড়া বাকি দুইটার সংজ্ঞা একদম সেম। আমরা হচ্ছে এক মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে হচ্ছে আমরা বলবো হলো মোলার আপেক্ষিক তাপ। দুইটার ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা চাপটা স্থির রাখবো আর এই ক্ষেত্রে সিভি এর ক্ষেত্রে আমরা হচ্ছে আয়তনটা হচ্ছে স্থির রাখবো। দুইটার হচ্ছে ফর্মুলা তাহলে অবশ্যই সেম আসবে। এটা আমরা কিভাবে পাচ্ছি, আমরা যদি ধরে নিই যে n মোলের জন্য যদি আমরা তাপমাত্রা
টি কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের যদি তাপের প্রয়োজন হয় ডেল কিউ পরিমাণ, তাহলে আমাদের 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য আমাদের যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটা হবে হচ্ছে ডেল কিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ইনটু হচ্ছে ডেল টি। তাহলে সেখান থেকে হচ্ছে আমরা সিপি এবং হচ্ছে সিভি এর যে ইকুয়েশন সেটা হচ্ছে পেয়ে যাব। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে যে হচ্ছে এই সিপি এবং সিভি এর মধ্যে কোনটা বেশি হওয়ার কথা। এটার জন্য আমরা যদি হচ্ছে একটু খেয়াল করি, আমরা যদি সিপি বলি, সিপির ক্ষেত্রে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে চাপটা সেটা হচ্ছে নির্দিষ্ট, কিন্তু আয়তন হচ্ছে চেঞ্জ হতে পারে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো যে আয়তনটা হচ্ছে চেঞ্জ হবে। তাহলে এটার আয়তনটা হচ্ছে এদিক থেকে যদি সিস্টেমের কাজ করে তাহলে হচ্ছে আয়তনটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে হচ্ছে পি হলো কনস্ট্যান্ট। আরেকটা যদি দেখি যেখানে হচ্ছে আমাদের ভিটা কনস্ট্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের ভিটা হচ্ছে চেঞ্জ হবে না, তার মানে এখানে ভিটা হচ্ছে আনচেঞ্জ থাকবে। তাহলে এটার ক্ষেত্রে ডেল ভি এর মান হচ্ছে 0। এখন যদি মনে থাকে তাহলে আমরা জানি ডেল কিউ সমান হচ্ছে হলো ডেল ইউ প্লাস হচ্ছে হলো টি ডেল ভি। এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে ডেল ভি এর চেঞ্জ হচ্ছে, এটার একটা যে পরিমাণটা সেটা হচ্ছে আসলে ডেল ভি। এই ডেল ভি এর জন্য তাহলে মানে আমাদের এই ক্ষেত্রে যেখানে হচ্ছে পি কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমাদের ডেল কিউ এর মানটা হচ্ছে বেশি হবে, কারণ একই সাথে তার হচ্ছে ডেল ইউ আর হচ্ছে পি ডেল ভি এই পুরো অংশটা হচ্ছে কাজ করছে। তাহলে সেই ক্ষেত্রে ডেল কিউ এর মান বেশি হবে, আর এই ক্ষেত্রে আমাদের ডেল কিউ সমান হবে হচ্ছে শুধুমাত্র ডেল ইউ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এই পার্টটা থাকছে না, সেটার জন্য এখানে আমরা যখন কিউ বের করব, এটার ক্ষেত্রে কিউ এর মান হবে হচ্ছে এটা, আর এই ক্ষেত্রে কিউ এর মানটা আমরা পাবো হচ্ছে এটা। তাহলে আমাদের সিপি এর ক্ষেত্রে ডেল কিউটা সমান হচ্ছে হলো ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল ভি, আর এই ক্ষেত্রে ডেল কিউটা হচ্ছে শুধুমাত্র ডেল ইউ এর সমান। তার মানে এখানে যেহেতু ডেল ইউ এর ভ্যালু বেশি, তার মানে এখানে সিপি এর ভ্যালু অবশ্যই সিভি এর চেয়ে বড় হবে। তাহলে এবার যদি হচ্ছে আমরা লিখি, আমরা হচ্ছে লিখতে পারি যেহেতু এখানে আমরা বলতে পারি যে সিপি ইজ গ্রেটার দেন হচ্ছে সিভি। এটার উপর বেস করে হচ্ছে আমরা গামাটা হচ্ছে বের করব। গামাটা হবে হচ্ছে আসলে সিপি ডিভাইডেড বাই হচ্ছে সিভি। এটা হচ্ছে সাধারণত এক একটা পরমাণুর জন্য এক একটা। আমরা হচ্ছে এক পরমাণুর ক্ষেত্রে যেখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, এই ক্ষেত্রে হচ্ছে সিপি বাই সিভি এটার ভ্যালু হচ্ছে 1.66। গামাটা হচ্ছে ডি পরমাণুকের ক্ষেত্রে 1.41 এবং থ্রি পরমাণুকের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.33। আবার একইভাবে আমরা হচ্ছে সিপি মাইনাস সিভি এটার সমান হচ্ছে আর পাবো। তাহলে এই দুইটা হচ্ছে ফর্মুলা হচ্ছে জানা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথে হচ্ছে হেল্প করবে। তো তোমরা যারা আর এর সাথে পরিচিত তারা অবশ্যই এটা জানো যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, আমরা জানি সমগতীয় প্রক্রিয়া হচ্ছে আসলে চারটা। একটা হচ্ছে সমচাপ, তার মানে হচ্ছে চাপটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে চাপ কনস্ট্যান্ট থাকলে আমরা জানি V is proportional to হচ্ছে T, সেখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে VI বাই TI is equal to হচ্ছে VF বাই হচ্ছে TF। এটা হচ্ছে আমরা গত চ্যাপ্টারে হচ্ছে পড়ে আসছি। আরেকটা সমগতীয় প্রক্রিয়া হচ্ছে সমায়তন। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আয়তনটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তার মানে সেই ক্ষেত্রে P is proportional to হচ্ছে আমরা T বলতে পারি। আর সমউষ্ণ প্রক্রিয়াতে হচ্ছে আসলে টিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। টি কনস্ট্যান্ট থাকা মানে কি, এখানে হচ্ছে আমরা হচ্ছে বয়েলের সূত্রটা ইউজ করতে পারি। বয়েলের সূত্র বলে হচ্ছে V is proportional to 1/P। তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে PV is equal to হচ্ছে কনস্ট্যান্ট, এখান থেকে আমরা লিখতে পারি PI VI is equal to PF VF। এই তিনটি সূত্র নিয়ে আমরা মোটামুটি গত চ্যাপ্টারে হচ্ছে আলোচনা করেছি। যাদের হচ্ছে এখনো গত চ্যাপ্টার দেখো নাই বা দেখা হয় নাই তারা হচ্ছে গত চ্যাপ্টারটা একটু দেখে নিতে পারো, সেখানে হচ্ছে আমরা এই তিনটি নিয়ে আরো ডিটেলস হচ্ছে আলোচনা করেছি। এখন কিন্তু রুদ্ধতাপীয় ক্ষেত্রে হচ্ছে আমরা কিউটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিই। এখানে এই ফর্মুলাগুলো হচ্ছে
চেঞ্জ হয়ে যাবে, তখন আর আমরা হচ্ছে এই ফর্মুলাটা PI by TI is equal to PF by TF, এই ফর্মুলাটা, এইটা, এটা আর এই ফর্মুলা, এই তিনটা ফর্মুলা হচ্ছে আর লিখতে পারবো না। তখন হচ্ছে এই ফর্মুলাতে নতুন করে চেঞ্জ আসবে। চেঞ্জগুলো কি? চেঞ্জগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গামার সাথে রিলেটেড। তো আমরা হচ্ছে গামার সাথে যদি হচ্ছে দেখি, আমাদের এই ফর্মুলাগুলোতে এই চেঞ্জগুলো আসবে। আমাদের PI VI is equal to PF VF এর হয়ে যাবে PI VI to the power gamma is equal to PF into VF to the power gamma। একইভাবে হচ্ছে আমাদের এই ফর্মুলাতেও চেঞ্জ আসবে, আর একইভাবে আমাদের এই ফর্মুলাতেও হচ্ছে চেঞ্জ আসবে। তো আমি হচ্ছে অ্যাডভাইস করবো যে এগুলো তোমরা হচ্ছে দেখে রাখতে পারো। যদিও হচ্ছে এগুলো ক্যালকুলেশন হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না, তাই হচ্ছে সাধারণত হচ্ছে ঢাকা ভার্সিটিতে এগুলা থেকে ম্যাথ আসে না, বাট হচ্ছে আমি বলবো যে থিওরির জন্য বা হচ্ছে যে কোনো কিছুর জন্য তোমরা যাতে হচ্ছে এই ফর্মুলাগুলো দেখে রাখো। তো এবার যদি হচ্ছে আমরা ম্যাথে চলে যাই, আমাদের এখানে দেওয়া যে কোনো একটা গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত হচ্ছে 1.5। এখন এখানে আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? সিপি আর হচ্ছে সিভি, এই দুইটার অনুপাত দেওয়া আছে হচ্ছে 1.5। এখন তার মানে সিপি বাই সিভি আমরা এটা জানি হচ্ছে গামা, যেটা হচ্ছে আসলে 1.5। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে সিপি সমান হচ্ছে 1.5 সিভি। আরেকটা হচ্ছে আমরা যে রিলেশনটা জানি সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি হচ্ছে হলো আর। তাহলে এখন এই দুটো রিলেশন থেকে আমাদের হচ্ছে এখানে কোনটা সত্য সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে লিখি, এখানে আমাদের সিপি সমান আমরা হচ্ছে এখানে চেঞ্জ করতে পারি, তাহলে সিপি জায়গায় লিখতে পারি 1.5 সিভি মাইনাস হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এখান থেকে আমরা লিখতে পারি সিভি যদি কমন নেই 1.5 মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে এখান থেকে আসবে সিভি ইন্টু হচ্ছে 0.5 ইজ ইকুয়াল টু হচ্ছে আর। সো আমরা এখান থেকে সিভি সমান লিখতে পারি টুয়াইস আর। আর আমরা যদি রিলেশনটা একটু খেয়াল করি, আমাদের এটাও মিলতেছে না, এটাও মিলতেছে না, তার মানে আমাদের এই দুটো অপশন হচ্ছে না। এবার আমরা আবার সিপি এর সাথে যদি এবার করতে চাই, আমরা এখানে এই লাইন থেকে লিখতে পারি, আমরা যদি চেঞ্জ করি তাহলে এখানে লিখতে পারবো সিভি জায়গায় আমরা লিখতে পারি হলো সিভি ইজ ইকুয়াল টু সিপি ডিভাইডেড বাই 1.5। তাহলে সিভি এর জায়গায় আমরা লিখবো সিপি ডিভাইডেড বাই 1.5 is equal to twice that. So CP is equal to আসছে হচ্ছে 1.5 into 2R, so 1.5 into 2R হয়ে যাবে হচ্ছে 3R। তার মানে CP is equal to হচ্ছে 3R। এটা হচ্ছে আমাদের রিলেশনটা। তাহলে আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 2010-11 হচ্ছে ডিউতে আসছিল আমাদের। এটা একদম স্ট্রেট কাট কোয়েশ্চেন যে হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভিটা কত। এটা হচ্ছে আমাদের একদম স্ট্রেট অ্যান্সার 1.4। এবার একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেনে আসে। এখানে দেওয়া গামা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স দেওয়া, নিচের কোন সম্পর্কটি 1 মোলের জন্য সঠিক? তো 1 মোলের জন্য আমরা হচ্ছে একটু আগেই দেখে আসছি যে হচ্ছে সিপি বাই হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এটা যদি হয়, আবার আমরা আরেকটা যে রিলেশনটা জানি আবার হচ্ছে লিখি সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে গামা। এটা সমান এখানে দেওয়া হচ্ছে এক্স, তাহলে আমরা এটা সমান লিখতে পারি এক্স। এটা সমান যদি এক্স হয় তাহলে আমরা সিপি সমান লিখতে পারি হচ্ছে সিভি ইন্টু এক্স। তাহলে এবার যদি আমরা এখানে চেঞ্জ করে দিই তাহলে সিভি ইন্টু এক্স মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এখান থেকে হচ্ছে আমরা সিভি যদি কমন নেই তাহলে আমরা আসবে হচ্ছে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এখান থেকে আমরা সিভি ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আর বাই এক্স মাইনাস 1। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে সিভি ইজ ইকুয়াল টু আর বাই এক্স মাইনাস 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার, অপশন বি। তাহলে এখানে আমাদের হচ্ছে সিভি আর হচ্ছে সিপি এর ম্যাথটা শেষ হলো। এখন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা কার্নো ইঞ্জিনের কৃতকাজ এবং দক্ষতা সম্পর্কিত। এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা ফ্রিকোয়েন্টলি হচ্ছে ঢাকা ভার্সিটিতে হচ্ছে দেখি প্রতি বছর।
হয়তোবা 1 বছর গ্যাপে গ্যাপে আমরা হচ্ছে ইকুয়েশনটা দেখি, তাই হচ্ছে আমি তোমাদের বলবো যে এই টাইপের ম্যাথগুলো ভালো করে হচ্ছে ফলো করার জন্য। তো প্রথমে আমরা হচ্ছে এটার কিছু কমন হচ্ছে থিওরি দেখে নিই। আমাদের এখানে বলা যে একটা হচ্ছে তাপ উৎস আছে যেটা তাপমাত্রা হচ্ছে T1, আর এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনটা যেটা বা কার্যনির্বাহক যন্ত্র যেখানে হচ্ছে আমাদের কাজটা হবে, আর আরেকটা হচ্ছে হিট সিঙ্ক থাকে বা তাপগ্রাহক যন্ত্র থাকে যেটা তাপমাত্রা হচ্ছে T2। আমাদের এই ইঞ্জিনটা ফাংশন করার জন্য সবসময় T1 অবশ্যই T2 এর চেয়ে হচ্ছে বড় হইতে হবে। যদি এটা না হয় তাহলে হচ্ছে আমাদের ওই ইঞ্জিনটা হচ্ছে ফাংশন করবে না। এখন ধরে নিলাম আমাদের এই তাপ ইঞ্জিন থেকে কিছু পরিমাণ তাপ হচ্ছে আমরা এই কার্যনির্বাহক যন্ত্রে হচ্ছে বা সিস্টেমে হচ্ছে পাঠাচ্ছি। এই তাপমাত্রাটা কত, বা এই তাপটা হচ্ছে Q1। এরপরে এর কিছু পরিমাণ হচ্ছে কাজে লাগাবে, যেটা হচ্ছে আমরা বললাম W। এই Wটা হচ্ছে যে পরিমাণ ও কাজে লাগালো। এখন এই Q1 এর এতটুকু কাজে লাগায় আমরা হচ্ছে বের করে দিলাম, আর বাকি অংশটুকু যে Q2 অংশ সেটা হচ্ছে আবার চলে যাবে হচ্ছে তাপ গ্রাহকের মধ্যে। তাহলে তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ হচ্ছে সিস্টেমে যাবে, তার হচ্ছে কিছু অংশ হচ্ছে কাজে লাগাবে যেটা হচ্ছে W, আর বাকি অংশ চলে যাবে হচ্ছে গ্রাহককে। তাহলে আমরা যদি হচ্ছে তাপ ইঞ্জিন দ্বারা কৃত কাজটা বলি, তাহলে কৃত কাজটা হবে W = Q1 মাইনাস হচ্ছে Q2। তাহলে এখানে Wটা হচ্ছে ইঞ্জিন দ্বারা কৃত কাজ, Q1টা হচ্ছে যতটুকু গৃহীত তাপ, আর Q2টা হচ্ছে তাপ গ্রাহকে কতটুকু বর্জিত তাপ। এরপর আমরা যদি হচ্ছে এখানের কর্মদক্ষতাটা হিসাব করতে চাই, কর্মদক্ষতাটা হচ্ছে আমরা কতটুকু কাজ করলাম ডিভাইডেড বাই মোট কতটুকু আমার মধ্যে শক্তি দেওয়া হলো। তাহলে আমরা যদি হচ্ছে এখানে আমাদের কাজ করা হয়েছে হচ্ছে W পরিমাণ, আর আমাদের এখানে শক্তিটা দেওয়া হয়েছে হলো Q1 পরিমাণ, তাহলে কর্মদক্ষতা হবে হচ্ছে W/Q1। আবার আমরা হচ্ছে একটু আগেই জানি যে W সমান হচ্ছে আমরা জেনে আসছি Q1 মাইনাস Q2। তাহলে এখানে আমরা হচ্ছে ফর্মুলাটা যদি হচ্ছে ইটা সমান যদি বসাই W/Q1, তাহলে আমরা এখানে লিখবো Q1 মাইনাস Q2 ডিভাইড বাই হচ্ছে Q1, তাহলে পাবো হচ্ছে 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। এটা হচ্ছে আমরা পাবো। এখন এতটুকু হচ্ছে শুধুমাত্র এতটুকু হলো আমরা পাবো হলো যখন একটা নর্মাল ইঞ্জিন বা হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এতটুকু পাচ্ছি। যদি শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা আবার এটাকে চেঞ্জ করে লিখতে পারি হলো 1 মাইনাস T2/T1। এটা শুধুমাত্র হচ্ছে যখন আমরা কার্নো ইঞ্জিন ব্যবহার করব তখন, তাছাড়া বাকি সব ইঞ্জিনে হচ্ছে এতটুকু ফর্মুলা, আর হচ্ছে শুধু কার্নো ইঞ্জিনে হচ্ছে এই দুটা ফর্মুলাই হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, আর T2টা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। এবার আমরা হচ্ছে একটা কার্নো চক্র হচ্ছে দেখতে পাবো। এটাও একই, এটা হচ্ছে সাধারণত হলো আমরা পরীক্ষায় দেখি না, বাট সেটা থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, তাই হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এর থিওরিটা কি বোঝাচ্ছে, কার্নো চক্রটা কিভাবে হয় সেটা হচ্ছে আমরা দেখাবো। তো কার্নো চক্রের ইনিশিয়ালি আমরা যদি হচ্ছে বলি, এখানে একদম শুরুতে হচ্ছে একটা হিট সোর্স থাকবে। এই হিট সোর্স থেকে হচ্ছে আমরা সাধারণত হিটটা নিয়ে প্রথমে হচ্ছে এই যে আয়তনটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে কম, এই আয়তনটা হচ্ছে V1। এখন এখানে প্রথমে হচ্ছে তাপটা গ্রহণ করে সে আস্তে আস্তে হচ্ছে এক্সপ্যান্ড করবে। তাহলে এক্সপ্যান্ড যখন করবে তার আয়তনও হচ্ছে আসলে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম ফেজটাতে যখন A থেকে B তে যাবে এই ক্ষেত্রে সে এক্সপ্যান্ড করবে অনেক ধীরে ধীরে। তাহলে এখানে ধরে নিলাম V1 থেকে সে হচ্ছে V2 আয়তনে গেল। যেহেতু এখানে হচ্ছে আয়তন বৃদ্ধি পেল, তার মানে এখানে আয়তন বৃদ্ধি পাওয়া মানে সেখানে হচ্ছে চাপটা হলো কমতে থাকবে। তার মানে এখানে P1 চাপ ছিল সেটা কমে হচ্ছে P2 চাপে চলে আসছে। আর পুরো প্রক্রিয়াটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া থাকে। তাহলে এই ফেজে প্রক্রিয়াটা হচ্ছে সমুষ্ণ, বা যেটাকে আমরা বলি আইসোথার্মাল। এই আইসোথার্মাল এক্সপ্যানশনে আমরা হচ্ছে বাইরে থেকে যে এখানে হচ্ছে সিস্টেমের মধ্যে যে তাপটা আসে সেটা হচ্ছে Q1 পরিমাণ।
এই ক্ষেত্রে আইসোথার্মাল যেহেতু বা সমুষ্ণ যেহেতু, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা হচ্ছে ইনিশিয়ালি যেটা ছিল সেটাই রয়ে যাবে, শুধুমাত্র হচ্ছে আয়তন বৃদ্ধি করবে আর হচ্ছে চাপটা হচ্ছে কমে যাবে। এরপরের ফেজটাতে বাইরে থেকে আর কোনো তাপ হচ্ছে পাবে না। এই ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে এক্সপ্যান্ড করবে হলো সিস্টেমটা হচ্ছে কাজ করবে, সিস্টেমটা কাজ করে হলো এক্সপ্যান্ড করবে। তার মানে এখানে এক্সপ্যান্ড হয়ে V2 থেকে অনেক দ্রুত আয়তনটা V3 হয়ে যাবে। এই ক্ষেত্রে যেহেতু বাইরে থেকে কোনো তাপ আসছে না, যেহেতু এখানে সিস্টেম হচ্ছে কাজ করছে, তাহলে আমরা আগেই দেখে আসছি যদি সিস্টেম কাজ করে পরিবেশের উপর, তাহলে সেটার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো ডেল ডাব্লিউটা হচ্ছে মাইনাস ডেল ইউ। তাহলে যেহেতু এখানে ডেল ডাব্লিউটা পজিটিভ, অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে কমে যাবে। অভ্যন্তরীণ শক্তি কমা মানে এখানে তাপমাত্রাটা কমে T1 থেকে T2 তে চলে আসবে। আর যেহেতু এখানে যেহেতু হচ্ছে আমাদের আয়তনটা হচ্ছে বেড়ে যাচ্ছে, আমরা চাপটা হচ্ছে সিগনিফিক্যান্টলি কমে যাবে দেখবো। আর যেহেতু এটা রুদ্ধতাপীয়, এই ফ্রেজটা হচ্ছে রুদ্ধতাপীয়, আমাদের এখানে ফর্মুলাটা গুলো হচ্ছে রুদ্ধতাপীয় ফর্মুলাই হচ্ছে অ্যাপ্লিকেবল হবে। কারণ রুদ্ধতাপীয় কেন? কারণ এখানে এই ফেজটাতে, সেকেন্ড ফেজটাতে আমরা বাইরে থেকে কোনো হচ্ছে তাপ গ্রহণ করিনি। এর পরের ফেজটাতে হচ্ছে আবার আস্তে আস্তে হচ্ছে আইসোথার্মাল বা সমুষ্ণ প্রক্রিয়ায় তাপটা হচ্ছে ছেড়ে দিবে। তাহলে এর পরের ফেজটাতে আবার আস্তে আস্তে হচ্ছে সে কমে আসবে। তাহলে ধরে নিলাম সে V3 ছিল, তার মানে তার আয়তনটা হচ্ছে সবচেয়ে বেশি ছিল। এটাতে আস্তে আস্তে সে হচ্ছে আয়তনটা কমতে থাকবে। আর এখানে তাপটা হচ্ছে আস্তে আস্তে সে ছেড়ে দিবে Q2 পরিমাণটা। তাহলে এখান থেকে বাইরের দিকে তাপটা যেটা চলে আসবে সেটা হচ্ছে Q2 পরিমাণ। এই ফেজটাতে ধরো V3 থেকে কমে এসে আবার হচ্ছে ধরে নিলাম আয়তনটা হয়ে গেল V4। যেহেতু এখানে আবার আয়তন কমে যাচ্ছে, আবার আমরা দেখবো যে হচ্ছে চাপটা হচ্ছে বেড়ে যাবে। তার মানে V3টা বেড়ে এখন হচ্ছে P4 হয়ে গেছে এবং আয়তনটা কমে V3 থেকে V4 হয়ে গেছে। আর এখানেও দেখবো যেহেতু এখানে আমাদের পুরো প্রক্রিয়াটা সমুষ্ণ প্রক্রিয়া থাকতেছে, এই ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে T2 থেকে যাবে, তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। আবার একইভাবে এখানে হচ্ছে আমরা এরপরে ফেজটাতে হচ্ছে শুধুমাত্র আয়তনটা কমবে কিন্তু কোনো তাপের চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে সিস্টেমের উপর হচ্ছে কাজ করছে পরিবেশ। তো আবার যেহেতু এখানে ডেল ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল ইউ, যেহেতু এখানে পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, তার মানে ডেল ডাব্লিউর মান হচ্ছে নেগেটিভ। এটা যদি নেগেটিভ হয় তাহলে ডেল ইউ হবে হচ্ছে পজিটিভ। সো এই ক্ষেত্রে যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই ফেজটা আবার হচ্ছে রুদ্ধতাপীয়, সেহেতু এখানে হচ্ছে যেহেতু পরিবেশ সিস্টেমের উপর কাজ করছে, এখানে অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে বেড়ে যাবে। তার মানে এখানে তাপমাত্রাটা আবার হচ্ছে আমরা দেখবো তাপমাত্রাটা রেস হয়ে আবার হচ্ছে T1 এ চলে যাবে। এই ফেজটাতে হচ্ছে তাপমাত্রাটা কমে গেছিল আর এই ফেজটাতে আবার তাপমাত্রাটা বেড়ে যাবে। আর এখানে যে পরিমাণ এই চক্রের মধ্যে যে পরিমাণ কাজ হবে সেটা আসলে হবে হচ্ছে ডাব্লিউটা হবে Q1 মাইনাস হচ্ছে Q2 পরিমাণ। এটাই হচ্ছে আমাদের কার্যচক্রটা। তো এই কার্যচক্রের যদি হচ্ছে এই কার্যচক্র থেকে ম্যাথ আমরা পাবো না, বাট হচ্ছে কার্য ইঞ্জিনের অনেকগুলো ম্যাথ আমরা পাবো। তো এখানে প্রথমে হচ্ছে আমরা একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করছি। আমাদের হচ্ছে ইঞ্জিনের তাপমাত্রা দেওয়া 400 কেলভিন এবং বলা যে হচ্ছে ইঞ্জিনটা উৎস থেকে এতটুকু মানে 836 জুল তাপ গ্রহণ করেছে। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে Q1 পরিমাণ। আর সিঙ্কে হচ্ছে সে 627 বা হচ্ছে 627 জুল হচ্ছে তাপমাত্রা ছেড়ে দিছে, তার মানে এটা হচ্ছে Q2। তাহলে হচ্ছে আমার ইঞ্জিনের দক্ষতাটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে জানি এটার সমান হচ্ছে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, বা এটাকে অন্যভাবেও লেখা যায় যে হচ্ছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই হচ্ছে Q1।
এখানে আমাদের Q1 এর ভ্যালু হচ্ছে দেওয়া 836 আর Q2 এর ভ্যালু দেওয়া 627 ডিভাইডেড বাই হচ্ছে 836। এটা যদি হচ্ছে আমরা বিয়োগ করি 9 0 আর এখান থেকে বিয়োগ করলে 2, তার মানে 209 ডিভাইডেড বাই 836। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4, তার মানে এটা আসছে 1/4। এটা যদি আমরা পার্সেন্টাইলে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে 1/4 ইন্টু হবে হচ্ছে 100%, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 25%। তাহলে হচ্ছে আমাদের এই ইঞ্জিনটার কর্মদক্ষতা বা হচ্ছে দক্ষতা হচ্ছে হলো 25%। পরেরটা যদি দেখি, এখানে বলা হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা দেওয়া 70% আর হচ্ছে উচ্ছেদ তাপমাত্রা দেওয়া হলো 450 কেলভিন। তার মানে উচ্ছেদ তাপমাত্রা বলতে বোঝাচ্ছে হলো T1। তাহলে হচ্ছে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রাটা বের করতে হবে। শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতে পারি 1 - T2 ডিভাইডেড বাই হচ্ছে T1। এখানে আমাদের ইটার ভ্যালুটা দেওয়া হচ্ছে 70%, তাহলে আমরা লিখতে পারি 70%। আচ্ছা, আমরা যেহেতু এখানে ফর্মুলাটা 7% এলে তাহলে হচ্ছে আমরা 100% দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে ইজিক্যাল টু 1 মাইনাস আমাদের T2 এর ভ্যালু হচ্ছে বের করতে হবে আর T1 এর ভ্যালুটা হচ্ছে এখানে দেওয়া আছে 450 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0.7 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 বাই 450, और এখানে আমরা লিখতে পারি T2 বাই হচ্ছে 450 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 0.7 और ইজ ইকুয়াল টু হচ্ছে 0.3। তাহলে এখান থেকে আমরা T2 সমান লিখতে পারবো 0.3 ইন্টু হচ্ছে 450। তোমাদের মধ্যে যদি হচ্ছে কেউ দশমিকটা পছন্দ না করো, হয়তোবা তোমাদের হয়তোবা মনে হইতে পারে যে দশমিক দিয়ে গুণ করতে গেলে তোমাদের মনে হয় যে তোমরা ভুল করতে পারো, তাহলে তোমরা এখানে একটা ইজি টেকনিক ইউজ করতে পারো। এখানে তোমরা লিখতে পারো 3/10, 0.3 কে আমরা লিখতে পারি 3/10 ইন্টু হচ্ছে 450। তাহলে এখানে 10 বাদ চলে যাবে, তার মানে এটা হচ্ছে 45। 45 কে যদি তোমরা 3 দিয়ে গুণ করো তাহলে সেটা আস্তে আস্তে হচ্ছে 135 কেলভিন। তাহলে এটাই হচ্ছে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা। তার মানে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 135। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথটার জন্য। এবার কার্নো ইঞ্জিনের যদি আরেকটা ম্যাথ দেখি, এখানে দেওয়া কার্নো ইঞ্জিন হচ্ছে 800 কেলভিন এবং হচ্ছে 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে টি আর হচ্ছে 900 তাপমাত্রায়। টি এর মানটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা কর্মদক্ষতা প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা বের করতে চাই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 1 মাইনাস T2 বাই হচ্ছে T1। তাহলে এই ফর্মুলা যদি আমরা ইউজ করি 1 মাইনাস এখানে হচ্ছে 400 ডিভাইডেড বাই হচ্ছে 800। আবার পরের ক্ষেত্রে হচ্ছে বলা যে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু হলো 1 মাইনাস, আমরা যদি আবার একই ফর্মুলা T2 বাই T1 এই ফর্মুলাটা যদি ইউজ করি, এখানে দেওয়া 1 মাইনাস 900 আর আমাদের T এর ভ্যালুটা হচ্ছে বের করতে হবে। তো এখানে যেহেতু এই দুইটা হচ্ছে সমান বলা, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 400 ডিভাইডেড বাই হচ্ছে 800 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 900 ডিভাইডেড বাই হচ্ছে T। তাহলে এখানে আমরা এটুকু যদি হচ্ছে সিম্পলিফাই করে লিখতে পারি 400 বাই 800 ইজ ইকুয়াল টু হচ্ছে 900 বাই T। তার মানে এই রেশিওটা হচ্ছে সমান হবে। তাহলে সেখান থেকে আমরা লিখে দিতে পারি T ইজ ইকুয়াল টু 900 ইন্টু হচ্ছে 800 ডিভাইডেড বাই 400। তার মানে এখান থেকে কাটাকাটি যদি করি এটা হবে 2 সমান T এর ভ্যালু চলে আসতেছে হচ্ছে 1800 কেলভিন। সো আমাদের T এর ভ্যালু হচ্ছে 1800 কেলভিন। আর তুমি এখানে যে সিম্পলি যেটা করতে পারো সেটা হচ্ছে এই রেশিওটা হচ্ছে সমান হবে। তার মানে এটা যদি হচ্ছে হলো দ্বিগুণ হয় তাহলে এটাও নিশ্চয়ই এটার দ্বিগুণ হবে। তাহলে এখানে যদি হচ্ছে 400 থেকে আর 800 এর মধ্যে কাজ করে, এটা হচ্ছে 900 আর হচ্ছে তার দ্বিগুণ হচ্ছে কত 1800, এটার মধ্যে কাজ করবে। তো এইভাবে তুমি শর্টকাটে তাড়াতাড়ি হচ্ছে খুব তাড়াতাড়ি এই ম্যাথগুলো করে ফেলতে পারো। কাইন্ড অফ একই প্যাটার্নে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, এখানে দেওয়া একটা কার্নো ইঞ্জিন হচ্ছে
500 কেলভিন তাপমাত্রায় তাপ উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকে হচ্ছে 700 জুল হচ্ছে তাপ বর্জন করে। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রাটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে T1 দেওয়া, আমাদের হচ্ছে তাপ গ্রহণ করেছে হচ্ছে সেটা Q1 এবং তাপ বর্জন করছে হলো Q2। আমাদের হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা, তার মানে হচ্ছে T2 হচ্ছে বের করতে হবে। তো আমাদের এখানে আমরা খুবই সিম্পল ভাবে Q2 ডিভাইড বাই Q1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। এখান থেকে হচ্ছে আমরা রেশিওটা বের করে ফেলতে পারবো। Q2 বাই হচ্ছে Q1 ইজ ইকুয়াল টু হচ্ছে T2 বাই T1। আমাদের এখানে কাজ হচ্ছে T2 এর ভ্যালুটা বের করা। তাহলে T2 ইজ ইকুয়াল টু হচ্ছে Q2 ডিভাইড বাই Q1 ইনটু হচ্ছে T1। সো এই Q2 এর ভ্যালু হচ্ছে 700 ডিভাইডেড বাই হচ্ছে হলো 1000 ইনটু হচ্ছে হলো 500। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2। তাহলে 2 দিয়ে যদি 700 কে ডিভাইড করি তাহলে হচ্ছে 350। তাহলে আমাদের T2 আসতেছে হচ্ছে 350 কেলভিন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা এই চ্যাপ্টারটা একদম শেষ টাইপের ম্যাথে চলে আসছি, যেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি দিয়ে সাধারণত হচ্ছে কোন একটা সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলাটা হচ্ছে প্রকাশ করা হয়। তার মানে বিশৃঙ্খলার গাণিতিক প্রকাশক যদি কোনো কিছুকে বলা হয় সেটা হবে হচ্ছে এনট্রপি। তার মানে কোন একটা সিস্টেমের মধ্যে বিশৃঙ্খলতা যত বেশি তার এনট্রপির মান হচ্ছে ততই বেশি। তো এখান থেকে আমরা হচ্ছে এনট্রপির যদি পরিবর্তনটা হিসাব করতে চাই তাহলে সাধারণত কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে এর তাপের পরিবর্তনের মানটাকে হচ্ছে আমরা এনট্রপি দিয়ে হচ্ছে প্রকাশ করি। তাহলে যদি হচ্ছে টি যদি হচ্ছে তাপমাত্রাটা হয় এবং ডিকিউ পরিমাণ যদি হচ্ছে আমার তাপের পরিবর্তন হয় তাহলে এনট্রপির পরিবর্তন হবে হচ্ছে ডিকিউ বাই টি। তাহলে আমরা যদি একটা বস্তুতে তাপ প্রয়োগ বা অপসারণ করি তাহলে যদি তাপমাত্রার পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা কত, ms dt বা ms ডেল থেটা। বা আমরা যদি তাপমাত্রাটা Ti থেকে Tf পর্যন্ত যায় তাহলে আমরা লিখি ms Tf মাইনাস Ti। Ti হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার আর Tf টা হচ্ছে ফাইনাল টেম্পারেচার আর s টা হচ্ছে আপেক্ষিক তাপ। আর যখন অবস্থার পরিবর্তন হয় তখন আমরা dq সমান লিখি হচ্ছে mlf। একটু আগেই হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এখানে হচ্ছে LF দিয়ে বোঝানো হচ্ছে হলো একটা অবস্থা থেকে অপর একটা অবস্থায় যাচ্ছে। এখানে সাধারণত হচ্ছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়, আর এটাতে হচ্ছে সাধারণত তরল থেকে বায়বীয় অবস্থাতে যখন যায় তখন হচ্ছে আমরা এমএলভিটা হচ্ছে করি। তাহলে সেখান থেকে যদি আমরা এবার এইটার ক্ষেত্রে যদি এনট্রপির পরিবর্তনটা হিসাব করি তাহলে জিনিসটা অনেকটা দাঁড়াবে হচ্ছে এরকম। তাহলে ds ইকুয়াল টু আমরা তো জানি হচ্ছে dq বাই t। তাহলে আমাদের এখানে dq এর মান হচ্ছে ms, তাহলে dt বাই t। তাহলে এখানে আমরা যদি হচ্ছে এবার ইন্টিগ্রেট করি তাহলে আমাদের এখানে কত থেকে কত পর্যন্ত করা লাগবে, ti থেকে tf পর্যন্ত। তাহলে ms dt বাই হচ্ছে t। তাহলে এখান থেকে আমরা পাবো ms টা যদি কমন নিয়ে নিই তাহলে হচ্ছে ln tf বাই হচ্ছে ti। তো এখান থেকে আমরা আসলে এই ফর্মুলাটা হচ্ছে পাচ্ছি। তাহলে এনট্রপির পরিবর্তনটা যদি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের এনট্রপির পরিবর্তনের ফর্মুলাটা হচ্ছে ms ln tf বাই ti। আর এখানে তো এটা তো বেশ সিম্পল, এখানে যেহেতু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না এই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে যেহেতু বরফটা হচ্ছে যদি পানিতে পরিণত হয় সেক্ষেত্রে তাপমাত্রাটা হচ্ছে ক্যালভিনে হচ্ছে 273 আর সেলসিয়াসে হচ্ছে 0 এভাবে। তার মানে আমরা যদি হচ্ছে যে টেম্পারেচারে নিচ্ছি সেইটা নিয়ে নিব তাহলে হচ্ছে টি আইস, আর হচ্ছে যখন হলো তরল থেকে বা হচ্ছে পানি থেকে বাষ্পে পরিণত হবে তখন হচ্ছে আমরা স্টিমটা নিব। তাহলে হচ্ছে যখন অবস্থার পরিবর্তন হবে তখন এনট্রপির ফর্মুলা হচ্ছে এটা, আর তাপমাত্রা পরিবর্তন হলে এনট্রপির ফর্মুলা হবে হচ্ছে এটা। কারণ আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল দেখি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হলে এনট্রপির পরিবর্তন কত হবে। তাহলে যেখানে বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ দেওয়া আছে
তাহলে এখানে আমাদের ফর্মুলাটা হচ্ছে ds ইজ ইকুয়াল টু হচ্ছে dq বাই t। এখানে খেয়াল রাখা লাগবে এই টিটা হচ্ছে সবসময় ক্যালভিনে। তাহলে যদি আমরা এখানে ফর্মুলাটা লিখি তাহলে এখানে আমাদের যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে 0°C বরফটা হচ্ছে 0°C পানিতে, তাহলে অবস্থার পরিবর্তনের জন্য এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে mLF ডিভাইডেড বাই টি। এখানে আমাদের তাপমাত্রাটা হচ্ছে ক্যালভিনে যদি আমরা নেই 0°C ক্যালভিনে হয়ে যাবে 273 ক্যালভিন। সো এখানে আমাদের m এর ভ্যালু হচ্ছে 273 আর LF এর ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 3.36 into 10 to the power 5 ডিভাইডেড বাই হবে হচ্ছে t এর মান হচ্ছে 273। যদি আমরা এটা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 3. এই দুটো কাটাকাটি চলে যাবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3.36 into 10 to the power 5। আর আমাদের খেয়াল রাখতে হবে আমাদের যে এনট্রপির এককটা সেটা হচ্ছে হলো জুল পার কেলভিন। সো আমাদের এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি হলো জুল পার কেলভিন, এটা হচ্ছে 3.36 into 10 to the power 5 জুল পার কেলভিন। আবার আরেকটা ম্যাথ, এখানে হচ্ছে 100°C এর তাপমাত্রার 373 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়েছে। এখানেও হচ্ছে আমাদের কাজ হচ্ছে এনট্রপি পরিবর্তনটা বের করা, আর আমাদের সূত্রতাপ দেওয়া 2.26 into 10 to the power 6 জুল পার কেজি। আবার একইভাবে আমরা যদি হচ্ছে এনট্রপির পরিবর্তন বা হচ্ছে ds-টা যদি বের করি সেই ক্ষেত্রে dq বাই t। এখানেও যে আমাদের প্রথম কাজটা হবে হচ্ছে এই তাপমাত্রাটাকে ক্যালভিনে নেওয়া, তাহলে t ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 100 প্লাস হচ্ছে 273, তার মানে সেটা দাঁড়াচ্ছে হলো 373 ক্যালভিন। তাহলে এখানে আবার আমাদের dq ফর্মুলাটা হচ্ছে mLV, যেহেতু এখানে পানিটা বাষ্পে পরিণত হচ্ছে সেটার জন্য আমরা এখানে হচ্ছে LVটা হচ্ছে ইউজ করব। তাহলে ডিভাইড বাই t, m এর ভ্যালু হচ্ছে এখানে 373, LV এর ভ্যালুটা দেওয়া আছে 2.26 into 10 to the power 6, আর আমাদের t এর ভ্যালুটা হচ্ছে 373। তাহলে এই দুটো যদি কাটাকাটি চলে যায় আমাদের ds এর মানটা হচ্ছে 2.26 into 10 to the power 6, আর এটা ইউনিটটা হচ্ছে জুল পার কেলভিন। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানের 2.26 into 10 to the power 6 জুল পার কেলভিন। এবার আমরা এই চ্যাপ্টারটা একদম শেষ ম্যাথে চলে আসছি। এখানে হচ্ছে ম্যাথটা হলো বলতেছে যে হচ্ছে একটা সুপার কন্ডাক্টর এবং একটা সাধারণ কন্ডাক্টরের চেয়ে হচ্ছে বেশি সুশৃঙ্খল। যদি হচ্ছে সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টরে এনট্রপি যদি যথাক্রমে SS আর হচ্ছে SN হয়, কোনটা হচ্ছে সঠিক? এখন এখানে হচ্ছে রিলেশন গুলো দেওয়া আছে। এখন আমরা এখানে হচ্ছে ব্যাপারটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যেটা বেশি সুশৃঙ্খল সেটা এনট্রপির মান হচ্ছে ততই কম। কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে হচ্ছে এনট্রপি বলতে আমরা হচ্ছে বিশৃঙ্খলা বুঝাই। বিশৃঙ্খলাটা গাণিতিকভাবে হচ্ছে এনট্রপিতে প্রকাশ করি। তাহলে আমাদের বিশৃঙ্খল যত বেশি এনট্রপির মান হচ্ছে তত বেশি, সুশৃঙ্খল যত বেশি এনট্রপির মান হচ্ছে ততই কম। তাহলে যেহেতু হচ্ছে সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল, তার মানে তার এনট্রপির মান ততই কম হবে। তার মানে আমার SS-টা নিশ্চয়ই SN এর চেয়ে কম হবে। তার মানে আমার অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তো আমার আজকের এটাই ছিল শেষ ম্যাথ। আশা করি তোমরা আজকের লেকচারে সবকিছু বুঝতে পারছো। আর তোমাদের কাছে আমার অ্যাডভাইস প্রতিদিনের মতোই যে হচ্ছে তোমরা এই লেকচারটা খুব ভালো করে দেখবে, তোমরা বইটা খুব ভালো করে পড়বে এবং হচ্ছে ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ এতক্ষণ হচ্ছে আমার সাথে থাকার জন্য। আমার ক্লাস এখানেই শেষ হচ্ছে।